চুপচাপ বিছানায় পড়ে কান পেতে রইলাম। প্রথমে রাতের স্বাভাবিক সব শব্দ কানে আসতে থাকলো। এই যেমন আমার মাথার কাছে রাখা ঘড়িটা টিক 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 করেই চলেছে। বাইরে গাছের ঢালে বাতাসের কানাকানি। হারলে ট্রিক থেকে ভেসে আসছে রাতচরা হাঁসের ডাক। শুকনো পাতা গড়াচ্ছে মাটিতে। চারপাশ আরেক ধরনের শব্দ করে উঠল পাতা। পা পড়লে যেমন হয়, শুকনো পাতা মারিয়ে হারছে কেউ। পুরো সজাগ হয়ে গেছি তখন। বাইরে কেউ আছে তাতে আর কোনো সন্দেহ রইল না। মোলায়েম পা ফেলে আস্তে আস্তে হাঁটছে সে। কিন্তু শুকনো পাতা আর অস্তিত্ব জাহির করে দিচ্ছে। আমার জানালার কাছে এগিয়ে আসছে পদশব্দ। নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। এত হারি আর জোরালো। কুকুরও কখনো ওরকম নিঃশ্বাস ফেলে না। অনেকটা পরিশ্রমে হাঁপিয়ে পড়া মানুষের মতো। কি ওটা? ধীরে ধীরে কমে এলো নিঃশ্বাসের শব্দ। আবার পাতায় পা পড়ার মর্মর ধ্বনি। আমার জানালার কাছ থেকে দূরে সরে যেতে লাগলো ওটা। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দৌড়ে নামলাম নিচতলায়। লিভিং রুম পার হয়ে ছুটলাম। মা আর বাবা যাতে শুনতে না পায় সেজন্য যতটা সম্ভব নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে এলাম সামনের ছড়ানো রেলিং দিয়া বারান্দায়। এ সময় কানে এলো চিৎকারটা, ভয়াবহ আত্মচিৎকার। তাতে যন্ত্রণা তো আছেই, সেই সঙ্গে মিশে আছে আরও কিছু আতঙ্ক। তারপর আবার সব চুপচাপ। এতটাই নীরব হয়ে গেল, সন্দেহ হলো সত্যি চিৎকারটা শুনেছি তো, নাকি সব আমার ভীত ক্লান্ত মনের কল্পনা। ওপরে বাবা মার ঘরের দিকে তাকালাম। জানালায় আলো জ্বলে কিনা, আগের মতোই অন্ধকার। ওরা কিছু শোনেনি। আমি কি একাই শুনলাম? সন্দেহটা বাড়ল, কল্পনাই করেছি। চারদিক বড় বেশি নীরব। এতটা কেন? খেয়াল করলাম হাঁসগুলো ডাকাডাকি বন্ধ করে দিয়েছে। সেটাও অস্বাভাবিক। এভাবে চুপ হয়ে যাওয়ার একটাই কারণ, চিৎকারটা কানে গেছে ওদের। তার মানে ভুল শুনিনি আমি, কল্পনা নয়। কিন্তু এলো কোনখান থেকে? সিঁড়ির দিকে এগোলাম। বারান্দার একধারে রয়েছে বাড়িটার শেলার। আগের দিন মা আমাকে মাটির নিচে এই ঘরটা দেখিয়ে বলেছে, যে কদিন থাকবো ওটাকে আমাদের সবজি রাখার ঘর হিসেবে ব্যবহার করা হবে। অদ্ভুত জায়গায় তৈরি করা হয়েছে সেলারটা, পাহাড়ের গোড়ায়। কতগুলো সাদা পাথরের পর ঢালটা উঠে গেছে চূড়ার সেই শৈলশিরার কাছে, সেটাতে রয়েছে ইন্ডিয়ানদের কবর। অনুমান করলাম চিৎকারটা এসেছে ওই মাটির নিচের ঘর থেকে। সিঁড়ি দিয়ে নেমে শেলার দিকে এগোলাম। ঢালের দিকে চোখ, কেউ আছে কিনা দেখছি। বড় বড় ঘাস জন্মে আছে। ঘাসের ওপর দিয়ে ধীরে ধীরে নজর চলে গেল চূড়ার দিকে, তারপর আরও ওপরে আকাশের দিকে। আধখানা চাঁদ আর অসংখ্য বড় বড় তারা প্রচুর আলো ছড়িয়ে দিচ্ছে উপত্যকায়, দেখার জন্য যথেষ্ট। ঢালের উপর কিছু দেখলাম না। দুই পাশে তাকালাম, নেই। যেটা এসেছিল চলে গেছে। মনে হলো তখনকার মতো আমি নিরাপদ। শেলারের কাছে পৌঁছালাম। অনেক বড় একটা গর্তকে যাতে পানি না পড়ে সেভাবে ঢুকে নিয়ে জিনিসপত্র রাখার ঘর বানানো হয়েছে। মুখের কাছে ঝুঁকে বসে ভেতরে উকি দিলাম। ভেতরে গাঢ় অন্ধকার। টর্চ আনার দরকার ছিল। আরও ঝুঁকে দুই হাতের তালুতে ভর দিয়ে মাথাটা ঝুঁকিয়ে দিলাম ভেতরে। তাও কিছু চোখে পড়ল না। সকালে আলোতে ছাড়া দেখতে পারবো না। চার হাত পায়ে ভর দিয়ে পিছিয়ে এলাম। খুট করে পেছনে একটা শব্দ হলো। পাথরের মূর্তি হয়ে গেলাম যেন। খেয়াল করলাম ঝলমলে চাঁদের আলো নেই। আর এখন ফ্যাকাশে হয়ে যাচ্ছে জ্যোৎস্না। ঢালের ঘাস, আশেপাশের জমি, পাথর, গাছপালা সব অন্ধকারে ঢাকা পড়ে যাচ্ছে। আমার পেছনে কালো একটা ছায়া বড় হয়ে উঠেছে। আমার ছায়াও পড়েছে মাটিতে। চাঁদ পেছনে থাকায় ছায়াটা লম্বা হয়ে গেছে অনেক।
পেছন থেকে আরও বড় একটা ছায়া ঠেকে দিচ্ছে আমারটাকে। আমি যে ভঙ্গিতে আছি সেরকমই 4 পায়ে ভর দিয়ে দাঁড়ানো। ঠিক আমার পেছনে এসে দাঁড়িয়েছে ওটা। ফিরে তাকানোর সাহসটা হলোই না, চোখ বন্ধ করে ফেললাম। ঘাড়ে এসে পড়তে লাগলো যেন ভারী নিঃশ্বাস। এত বেশি হাঁটু কাঁপতে লাগলো, মনে হলো হুমড়ি খেয়ে পড়ে যাব মাটিতে। ঠান্ডা রাতও, তার মধ্যেও ঘামতে শুরু করলাম। নিজের অজান্তে হাত উঠে গেল কালো গুটির মালাটার দিকে। চেপে ধরলাম, অপেক্ষা করছি ভয়ঙ্কর কিছু ঘটার। গালে গরম নিঃশ্বাস, তারপর ঘাড়ে দাঁত ফোটানোর তীব্র ব্যথা বা ওরকম কিছুর। ওটারও যেন অপেক্ষা করে আছে আমার পেছনে। আমার আঙুল, আমার হাত, শরীরের প্রতিটি অঙ্গ যেন কাঁপতে শুরু করলো থরথর করে। চিৎকার করতে যাচ্ছিলাম, স্বর বেরোলো না, ভয়ের হকেজ হয়ে গেছে। যেন ষড়যন্ত্র সামান্যতম শব্দও করতে পারলাম না, এমনকি দম নিতেও যেন কষ্ট হচ্ছিল। প্রচণ্ড গর্জনের পর একটা ভারী শরীর আমার উপর লাফিয়ে পড়ার অপেক্ষা করছি। কিছুই ঘটল না। চোখ মেলছি না, ভাবছি যে কোনো মুহূর্তে এখন অনুভব করব ব্যথাটা, যে কোনো সময়। জানি না কতক্ষণ ওভাবে 4 হাত পায়ে ভর দিয়ে কুকুরের মতো হয়েছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করছি, তাও বলতে পারবো না। অবশেষে মনে হলো একটা কিছু করা দরকার। আমার চোখ বন্ধ রেখে খুব ধীরে ধীরে 2-3 করে গুনতে আরম্ভ করলাম। 10 গোনা শেষ হলেই ফিরে তাকাবো। ঘুরতে আমি চাই না, ভয়ঙ্কর এই চেহারাটা দেখার সাহস বা ইচ্ছা কোনোটাই আমার নেই। চুপ করে আছি বলে হয়তো কিছু করছে না, নড়াচড়া দেখলেই এসে ঘাড় কামড়ে ধরবে, সেই ভয়ও আছে। কিন্তু তবুও দেখতে হবে, আর অপেক্ষা করতে পারছিলাম না। 10 গুণে চোখ মেলেই ছটকা দিয়ে ঘাড় ঘোরালাম। ডানে বামে দুদিকে তাকালাম। চাঁদের আলো খেলে যাচ্ছে ঘাসের ওপর। সেলারের ওপরের পাথরগুলো আগের মতোই সাদা, কোথাও যেন কোনো ছায়া নেই। আমার পেছনেও নেই, কিন্তু ছায়া তো ছিল একটা। নাকি চোখের ভুল আমার, বুঝতে পারলাম না। শৈলশিরার কাছে বনটার দিকে তাকালাম, কোনো নড়াচড়া নেই, সব স্বাভাবিক। আকাশে চাঁদের কাছ থেকে সরে যাচ্ছে এক টুকরো মেঘ। মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়েছিল বলেই কি ছায়া নেমেছিল উপত্যকায়? তাই হবে, কিন্তু অন্য ছায়াটা, যেটা আমার ছায়াকে ঢেকে দিয়েছিল। নিঃশ্বাসের শব্দ, এসবের কি ব্যাখ্যা? হতে পারে কুকুরটা এসে দাঁড়িয়েছিল আমার পেছনে, তাই যদি হবে তাহলে ভুতুরে কুকুর নয় ওটা। যতটুকু জানি ভূতের ছায়া পড়ে না। নিনার কথা মতো অবশ্যই কুকুরটা ভূত হলেও অদ্ভুত। পায়ের ছাপ বসে যায় মাটিতে, ছায়া পড়তেই বা দোষ কি? খট করে শব্দ যে হয়েছিল একটা আমার পেছনে, সেটাও স্পষ্ট শুনেছি। মন কিংবা কানের ভুল নয়। সময় মতো সেরে তাকাইনি বলে নিজেকে গাধা বলে গাল দিতে লাগলাম। তাকালে একটা বড় রহস্যর সমাধান হয়তো তখনই হয়ে যেত। তাকালে হয়তো ঘাড় মটকে মেরে ফেলতো। এই বলে সান্ত্বনাও দিলাম মনকে। অন্ধকার সেলাইটার দিকে তাকালাম আবার। ঠিক করলাম কাল সকালেই জেনে নেব কি ঢুকেছিল ওখানে। দিনের আলো ফুটলে সেলারে নামবো। কিসে চিৎকার করলো জানতেই হবে। ঘরে ফিরে এলাম। বিছানায় শুয়েও ঘুম এলো না। কখন ভোর হবে, সূর্য কখন উঠবে, কখন নামবো সেলারে, দেখতে পাবো কিসে করেছে চিৎকার। এই চিন্তায় সময় আর কাটছে না। তবে ঘুমিয়ে পড়লাম এক সময়। আবার যখন চোখ মেললাম দেখি রোদ উঠেছে। সব কিছুই আলোয় উজ্জ্বল, হাসি খুশি দিন। রাতে যে অমন একটা কাণ্ড ঘটে গেছে বিশ্বাসই হতে চায় না। বিছানা থেকে নেমেই রওনা হলাম সেলারের দিকে। আগে দেখতে হবে কিসে চিৎকার করেছিল, জানতে হবে স্বপ্ন দেখেছি না সত্যি। না, স্বপ্ন নয়। সেলারের কাছাকাছি গিয়ে মাটির দিকে তাকাতেই থমকে গেলাম। আবার সেই পদচিহ্ন, বড় বড় পায়ের ছাপ। সন্দেহ হলো। বাড়ির চারপাশে খুঁজে দেখলাম, সবখানেই আছে। বাগান, আঙিনা সব ঘুরে তারপর এগিয়েছে সেলারের দিকে। পাহাড়ের ঢালে যেমন দেখেছিলাম অদ্ভুত সেই ঘষার দাগ এখানেও আছে কোথাও কোথাও।
কুকুরটার পায়ের ছাপের পাশে আরও নানা রকম ছাপ দেখতে পেলাম। ছোট ছোট জানোয়ারের বেশিরভাগই চিনি না। সেলারের প্রবেশ মুখের কাছে এসে হাঁটু কেড়ে বসে ভেতরে উকি দিলাম। বাইরে তো আলো থাকলেও ভেতরটা তখন অন্ধকার। হঠাৎ মনে হলো আরও বেশি অন্ধকার হয়ে যাচ্ছে। চমকে উঠলাম, আবার হাঁটু কাঁপতে আরম্ভ করলো। ফিরে তাকালাম, যেদিকে সূর্যের মুখ ঢেকে দিচ্ছে এক টুকরো মেঘ। স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেকে ধমক দিলাম, রবিন, অকারণে ভয় মনকে আচ্ছন্ন করো না, তাতে সত্য আবিষ্কারে ব্যাঘাত ঘটবে। মেঘ সরে যাওয়ার অপেক্ষায় রইলাম। সরে গিয়ে আবার রোদ উঠল। ফিরে তাকালাম সেলারের দিকে। ভেতরে গলা বাড়িয়ে দিলাম। চোখে অন্ধকার সয়ে আসার অপেক্ষা করছি। দেখতে পেলাম ওটাকে, একটা বেকন, গলায় মস্ত একটা ক্ষত, একগাদা রক্তের মধ্যে পড়ে আছে। চিৎকার করার জন্য হা করেছিল যে, সেই ভঙ্গিতেই রয়েছে মুখটা, চোখ দুটো হোলা, নিষ্প্রাণ। কিন্তু আতঙ্কের ছাপ মুছে যায়নি তা থেকে। সেলারের মুখের কাছে হুমড়ি খেয়ে আছি। ড্রামের মতো বাজতে আরম্ভ করছে হৃৎপিণ্ডটা। তাকিয়ে আছি রেকনের কালো ছোট ছোট চোখ দুটোর দিকে। সবাই জানে বেকন খুব লড়াকু প্রাণী। বেকায়দে বললে ভালুকেও ছাড়ে না, বুঝতে থাকে। কিন্তু এই হতভাগ্য বেকনটা বাধা দেওয়ার কোনো সুযোগই পায়নি। শেয়ালি মারেনি ওটাকে, তাহলে ধস্তাধস্তি হতো। পড়ে থাকার ভঙ্গিটা হতো অন্যরকম। কাউটেও নয়, তার চেয়েও বড় প্রচণ্ড শক্তিশালী কোনো জানোয়ারের কাজ। নেকড়ে বা ভালুকের পক্ষেই এভাবে খুন করা সম্ভব, কিন্তু সেটা মেনে নিতে পারলাম না। ওসব জানোয়ার হলে সেলারের কাছে পায়ের ছাপ থাকতো, তাহলে কি সে কুকুরটা? সেলারে নেমে দেখলে জানা যাবে। যদি পায়ের ছাপ থাকে, তবে সেলারের মাঝে তো শক্ত পায়ের ছাপ পড়বে বলে মনে হয় না। মিউ, এতটাই চমকে উঠলাম, লাফিয়ে সোজা হতে গিয়ে মাথা ঢুকে গেল উপরে বেরিয়ে থাকে একটা পাথরে। মাথাটা ডলতে ডলতে ফিরে তাকিয়ে দেখি রোমার, আমাদের পড়শি মিসেস মার্লোর ছোট কালো বেড়ালটা। রেকনের গন্ধ পেয়ে সেলারে ঢোকার চেষ্টা করা ধরে ফেললাম। এই যে এখানে এসে বসে আছে। পেছন থেকে বলে উঠল একটা মহিলা কণ্ঠ, মিসেস মার্কো, একটা বিড়াল আর একটা কুকুর পোষেন। কুকুরটার নাম ববি। রোমারকে আমাদের হাতে ছটফট করতে দেখে বলতেন, যেই একটু ছায়া পেয়েছে অমনি চলে এসেছে। সারাটা রাত অস্থির হয়েছিল, খালি ডাকাডাকি করেছে। কেন রেখেছে বলতে পারি, মিসেস মার্লো, বললাম আমি। কারণটা ওই যে ওখানে। হাত তুলে সেলারের দিকে দেখালাম। মেয়ে মেয়ে করে ছুটে গিয়ে সেলারে ঢুকতে চাইল আবার রোমার। ছাড়লাম না। সেলারের ভেতরে উকি দিয়েই যেন বিদ্যুতের শখে পিছিয়ে গেলেন মিসেস মার্কো, মুখ সাদা। তাকে জিজ্ঞেস করলাম, কোন জানোয়ারের এই কাজ করেছে জানেন আপনি? না রবিন, জানি না। ঢোক গেলে কোনো মতে জবাব দিলেন তিনি। শেয়াল টেয়ালে হবে। ভঙ্গি দেখে মনে হলো হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। আমার কিন্তু মনে হচ্ছে শেয়ালের চেয়ে বড় কোনো জানোয়ারের কাজ। বললাম তাতে, ভাল্লুক কিংবা নেকড়ে। আমার চোখের দিকে তাকাতে পারছেন না তিনি। মুখ তুলে তাকালেন হান্টার রিচের দিকে। এসব জানোয়ার লোকালয়ে আসতে চায় না। গলা চাক কাঁপছে তার। আপনি ঠিক জানেন। জানবো না কেন? হারলে ক্রিয়েই তো জন্মেছি। কিছুতেই আমার চোখের দিকে তাকালেন না মিসেস মার্লো। রোমারকে আমার হাত থেকে নিতে নিতে বলতেন, আয় রোমার, বাড়ি চাই। আর এভাবে যখন তখন ঘর থেকে বেরোবি না, বুঝলি? যাওয়ার জন্য এত তাড়াহুড়ো শুরু করলেন তিনি। ঘুরতে গিয়ে জ্যাকেট আটকে গেল একটা ছোপের পেরিয়ে থাকা ভাঙা ঢালের মাথায়। টান দিয়ে সেটা ছাড়িয়ে নিয়ে প্রায় ছুটে চললেন মিসেস মার্কো। পেছন থেকে চেঁচিয়ে বললাম, কবরের প্রহরের কাজ নয় তো? যেন দেয়ালে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে গেলেন তিনি। ফিরে তাকালেন, রবিন, তোমার ভালোর জন্য বলছি। হান্টার রিজের পাহাড়ের মাথায় যেও না কখনো। তোমার মা আর বাবাকে বলো, তারাও যেন না যান।
বলবে, আমি বলেছি। কেন যাবে না মিসেস মার্লো? জিজ্ঞেস করলাম। এত কথা জানার দরকার নেই, যা বলেছি করবে। কি করব বুঝতে পারছিলাম না। সবাই খালি পাহাড়ের মাথায় যেতে মানা করে। নাস্তার পর খানিকক্ষণ হারলে ক্রিক থেকে ঘুরে এলাম। বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করলাম। দুপুরবেলা বাড়িতে খেতে এলাম। মাকে তখনও বলিনি মরা র্যাকুনটার কথা, বললেই সরিয়ে ফেলবে। ওটাকে ও অবস্থায় নিনাকে দেখানোর ইচ্ছে আমার। আমি জানতাম ও আমাদের বাড়িতে আসবেই। ঠিকই এলো দুপুরের পর। এত দেরি করলে কেন জানতে চাইলাম। বললে স্কুলে গিয়েছিল। রাতের ঘটনার কথা জানালাম ওকে। র্যাকুনটার কথা বললাম, দেখতে চাইল সে। নিয়ে গেলাম সেলারে। নিচে নামলাম দুজনে। শক্ত মাটিতে পায়ের ছাপ পড়েনি। অতএব কুকুরটাই খুন করেছে কি না নিশ্চিত হওয়া গেল না। গম্ভীর হয়ে দীর্ঘ সময় নিয়ে মরার র্যাকুনটাকে দেখল নিনা। পরামর্শ চাইলাম, কি করা যায় এটাকে বলো তো। ও বললো, এক কাজ করি, কবর দিয়ে দিই। প্রস্তাবটা পছন্দ হলো আমার। আমাদের বাড়ির পেছনে একটা কবর খুললাম দুজনে মিলে। তারপর মরা র্যাকুনটাকে তুলে এনে কবর দিলাম। রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে গায়ে। অনেকক্ষণ আগে মরেছে। শক্ত হয়ে গেছে লাশ। কেমন ঘিন ঘিন করতে লাগলো। ভালো মতো মাটি চাপা দিয়ে হাত ধুয়ে এলাম। ফিরে এসে দেখি ডাল দিয়ে একটা ক্রুশ বানিয়ে কবরে পুঁতে দিয়েছে নিনা। জিজ্ঞেস করলাম, এটা কেন? বেকনটা কি খ্রিস্টান ছিল নাকি? না, সেজন্য নয়, দিলাম অন্য কারণে। অনেক সময় ভূতে মারার প্রাণীও ভূত হয়ে যায়। কবর থেকে উঠে এটাও যাতে ভূত হতে না পারে সেজন্য ক্রুশ গেঁথে দিলাম। এই বাধা ডিঙিয়ে যত চেষ্টাই করুক আর ওঠার সাধ্য হবে না। কোনো মন্তব্য করলাম না। বিকেল প্রায় শেষ, আলো কমে আসছে। শৈল শিরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, প্রহরে কি ওপরেই থাকে সব সময়? কখনো কি নিচে নামে না? এতদিন তো তাই জানতাম। তাহলে কিসে মারল র্যাকুনটাকে? বুঝতে পারছি না। মাথা নাড়তে নাড়তে জবাব দিল নিনা, সত্যি আমি বুঝতে পারছি না রবিন। সবসময় মৃত্যুপুরীর কাছাকাছি থাকে ওটা, দূরে যায় না। লোকালয় মানুষের ঘরের কাছে যেতে কেউ কখনো দেখেনি ওটাকে। আমাদের বাড়িটার দিকে ফিরে তাকালো সে, সেলারের দিকে তাকালো। আবার প্রশ্ন, এখন কেন নামলো? আর তোমাদের বাড়িতেই বা কেন? সানগ্লাস খুলে নিয়ে নিনার একটা উটি কামড়াতে লাগলো। গভীরভাবে চিন্তা করছে বোঝা যায়। জানার একটাই উপায়, নিনা। কি? পাহাড়ের মাথায় উঠে দেখতে হবে। আর একটা হলো, হাত থেকে চশমাটা ফেলে দিয়েছিল নিনা। মাথা খারাপ? কবরের প্রহরী মৃত্যুপুরীতে যাবে? না গেলে জানবো কি করে? জানার দরকার কি? এত কৌতূহল আর চেপে রাখতে পারছি না। তাছাড়া এর একটা বিহিত করা দরকার। এতদিন লোকালয়ে আসতো না, এখন আসতে আরম্ভ করেছে। কাল বেকন মেরেছে। আজ কিংবা দুদিন পর যে মানুষ মারবে না তার নিশ্চয়তা কি? মারলে কি করার আছে? ঠেকাতে হবে ওটাকে। পারলে তুমি ঠেকাওকে, আমি এর মধ্যে নেই। ঘটনাটা কিনি না। এত ভীতু মনে হয় না তোমাকে। আমি জানি খোঁজাতে লাগবে ওর। মাথা উঁচু করে সোজা হয়ে দাঁড়ালো। আমি ভীতু না। নইলে কি? আমি ভীতু। যেতে যখন চাও না, ভীতুই তো। তবে তুমি চাই বলো আর না বলো, আমি ওপরে যাবই। ওই মৃত্যুপুরী না দেখে আমার শান্তি নেই। নিনার চোখ দুটো দ্বিগুণ হয়ে গেল। কারো ঢোকার সাধ্য নেই ওখানে। সবসময় পাহাড় দেয় কুকুরটা। যদি ঢোকো, কোনোদিন আর পেরোতে পারবে না। আমি যাব। গোয়ারের মতো বললাম। মরার সময় হলেই কেবল এখানে ঢুকতো ইন্ডিয়ানরা, সেজন্য আর বেরোতো না। সুস্থ অবস্থায় কেউ নিশ্চয়ই ঢুকে দেখেনি বেরোতে পারে কি না। কিছু বলার জন্য মুখ খুলেও বলল না নিনা। আমি আজই যাব। যে চেপে গেছে আমার তখন, অন্ধকার হওয়ার আগে। তুমি যাবে? না বলার জন্য মাথা নাড়াতে গিয়েও থেমে গেল সে। সানগ্লাসটা তাড়াতাড়ি পরে ফেলে বলল, যাব। তোমার সাহস আছে। হাসলাম ওর দিকে তাকিয়ে। সাহস নাম
যা করছি আমরা এটা স্রেফ পাগলামি। কপালে থেরাপি আছে আজ আমাদের, সে দেখা যাবে। শৈল শিরে উঠে এলাম আমরা। আগে আগে পথ দেখিয়ে চলল নিনা। এখানকার প্রতিটি রাস্তা, গলি, ঘুপচি ওর চেনা। পায়ে চলা সরু পথগুলো ঢেকে আছে ঝরা পাতায়। দুপাশে কোথাও গাছপালা ঝোপঝাড়, কোথাও একেবারে খালি। শুধু বড় ঘাস নিনার সঙ্গে এসেছে বলে মনে মনে নিজের ভাগ্যকে ধন্যবাদ দিলাম। ও না এলে পথ খুঁজে বের করেই মুশকিল হয়ে যেত। তবে ভয় যে পাচ্ছ স্পষ্ট বুঝতে পারছি। সে একা নয়, আমিও পাচ্ছি। বিকেল শেষ হয়ে এলেও পাহাড়ের ওপরে তখনও রোদ আছে, বেশ আলো। কিন্তু দিগন্তে যে মেঘ জমেছে সেটা লক্ষ্য করিনি। যখন করলাম দেরি হয়ে গেছে তখন। ছড়িয়ে পড়ে ঢেকে দিল সূর্যকে, ধূসর করে দিল আকাশের রং। বারবার আকাশের দিকে তাকাতে লাগলাম, বোধহয় সেজন্যই রাস্তার দিকে ভালো করে নজর দিতে পারিনি। একটা মন নিয়ে আচমকা দাঁড়িয়ে গেল নিনা। এখান থেকে সোজা পাহাড়ের মাথায় উঠে গেছে রাস্তাটা। মুহূর্তে অনুমান করে নিলাম এই পথের। মাথায় কুকুরটাকে দেখেছিল ও। যেতে চাও এখন বলো, জিজ্ঞেস করলো নিনা। দ্বিধায় পড়ে গেলাম। এত তাড়াতাড়ি যে মেঘ ঢেকে অন্ধকার হয়ে যাবে ভাবিনি। কি বলো, ফিরে যাব? আবার প্রশ্ন করল নিনা। না, মনে সাহস এনে বললাম, এত দূর এসে ফিরে যাব না। এতক্ষণে তো কিছু ঘটল না। বোকার মতো কথা বলে ফেলেছি, সেটা আমিও বুঝলাম, নিনাও বুঝল, কিন্তু কিছু বলল না। মৃতের গুহার কাছে যাইনি তখনও, ঘটবে কি? তবু কথাটা বললাম নিজের মনে সাহস রাখার জন্য। পথ পেয়ে উঠতে থাকলাম আমরা। শেষ মাথায় পৌঁছে থামলাম। আরেকটা পথ পাওয়া গেল, সেটা ধরে আরো উপরে উঠতে লাগলাম। কিছু দূর ওঠার পর বড় বড় কতগুলো পাথরের পাশ কেটে, কখনো মোচড় দিয়ে কখনো বা মোড় নিয়ে এগিয়েছে পথটা। পাহাড়ের মাথার কাছে পৌঁছে গেছি আমরা। ফিরে তাকিয়ে দেখি অনেক নিচে হালদে ক্রিকের নীল জল, বাকি সব কিছু গাছপালার আড়ালে ঢাকা পড়েছে। আর ওপরে উঠতে থাকলাম। পথ ক্রমে সরু হয়ে আসছে। বড় বড় কতগুলো গাছের ভেতর দিয়ে গিয়ে শেষ হলো এই পথটাও। সামনে বেশ বড় একটা আয়তাকার জায়গায় ঘাস জন্মে আছে। তিন পাশ ঘিরে আছে ঘন ঝোপঝাড় গাছপালা, আর বাকি এক পাশে পাহাড়ের দেয়াল। খাড়া হয়ে উঠে গেছে ওই পথটা। ছাড়ার কোন দিকে দিয়ে জায়গাতে ঢোকার উপায় নেই। ঠিক মাঝখানে জন্মে আছে বিশাল এক ওক। গাছটা এতই বড়, পুরো জায়গাটাতে তার ছায়া পড়ে আছে। নিনা বলল, আয়তাকার জায়গাটাই ইন্ডিয়ানদের কবরস্থান। গাছের পেছনে একটা গুহামুখ দেখা গেল, সেটা মৃত্যুপুরীতে ঢোকার পথ। পাহাড়টা দেখেই অনুমান করা যায় সুড়ঙ্গটা অনেক গভীর হবে। কবরস্থানে ঢোকার জন্য পা বাড়ালো নিনা, বাধা দিলাম আমি। বাকি এসে বলল, এবার বোঝো ভিতরটাকে। ভয় আমি পাইনি, বললাম বটে, কিন্তু আমি জানি কথাটা পুরোপুরি সত্যি নয়। কণ্ঠস্বর খাতে নামিয়ে প্রায় ফিস করে বললাম, মা বলেছে এই কবরস্থানে ঢোকার সময় কোনো মতেই যেন অশ্রদ্ধা করা না হয়। বেশ, তুমিই তাহলে আগে যাও। কি করে শ্রদ্ধা করতে হয় আমি জানি না। সরে জায়গা করে দিল আমাকে নিনা। সরাসরি না ঢুকে গাছপালার কিনার ধরে ঢুকে রওনা হলাম আমরা। গোয়ামুখের কাছাকাছি গিয়ে ফিরে তাকালাম বিশাল ওই গাছটার দিকে। গোড়া থেকে কিছুটা ওপরে একটা ফোকর। হাত তুলে দেখালাম নিনাকে, এই এলাকার সবচেয়ে বড় গাছগুলোর একটা ওটা। নিনা বলল, ভেতরটা ফোপরা, ইচ্ছে করলে ঢুকে বসে থাকতে পারো। আমি শুনেছি পুরো একটা ফুটবল টিম ঢুকে থাকতে পারে এর মধ্যে। তাহলেই বোঝো মানুষ কীরকম বানিয়ে কথা বলে। বললাম, ঢুকতে পারবে বড় জোর 2-3 জন, লোকে বলে 11 জন দেখবে। মৃত্যুপুরের ব্যাপারটাও ওরকম, অনেক বাড়িয়ে বলা হয়েছে। পাথরের দেয়ালে অনেক বড় একটা কালো গহ্বরের মতো হয়ে আছে গুহামুখটা।
ভেতরে উকি দিলাম, বেশি অন্ধকার। নীনা বলল, কিছু দেখতে পাচ্ছি না, চলো বাড়ি চলে যাই। টর্চ নিয়ে এসেছি, অসুবিধা নেই বললাম ওকে, কিন্তু তাতেও খুশি হতে পারল না ও।